নতুন গাড়ি হোক বা নতুন মোবাইল ফোন, নতুন ড্রেস হোক বা কোনো ফুড আইটেম, অফলাইন হোক বা অনলাইন, বর্তমান সময়ে ডিসকাউন্ট খুবই সাধারণ একটা বিষয়। আর আমরা ডিসকাউন্টের অফার দেখলেই নিজেকে সামলাতে পারি না এবং এমন অনেক জিনিস কিনে ফেলি যেগুলো কেনার জন্য আগে থেকে আমাদের কোনো ইচ্ছেও থাকে না এবং যেই জিনিসগুলো পরে আমাদের তেমন কোনো দরকারও পড়ে না। কিন্তু কেন ডিসকাউন্টে বিক্রি হওয়া কোনো প্রোডাক্ট কেনা থেকে নিজেকে আটকানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে? কবে এবং কিভাবে শুরু হয়েছিল এই ডিসকাউন্ট কালচার? ডিসকাউন্টের কোন কোন টেকনিক ব্যবহার করে আমাদেরকে ম্যানিপুলেট করা হয়? ডিসকাউন্টে আসলেই কার লাভ হচ্ছে, যে ডিসকাউন্টে দিচ্ছে তার, নাকি যে ডিসকাউন্টে কিনছে তার? যে কোনো জিনিসের ডিসকাউন্টের পেছনে কোন সাইকোলজি, স্ট্র্যাটেজি ও কোন সিক্রেট ইকোনমি কাজ করে? ডিসকাউন্টের ব্যাপারে সব কিছু ব্যাখ্যা করেছেন রাইটার অ্যান্ড জার্নালিস্ট মার্ক এলুড তার লেখা বই বার্গেনিং ফিভারে। আর এই ভিডিওতে এই বই থেকেই এমন কিছু বিষয় জানবো যেগুলো ডিসকাউন্টের ব্যাপারে আপনার চিন্তাভাবনা পুরোপুরি পাল্টে দিবে। তাই কেনাকাটার ব্যাপারে সচেতন হতে এবং ফাঁদে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করা থেকে বাঁচতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আপনার সাথে নিশ্চয়ই এমনটা হয় যে আপনি কোনো দরকারি জিনিস কেনার সময় এমন জিনিস কিনে ফেলেন যেটা আপনার তেমন প্রয়োজন নেই। আপনি সেটা শুধু এই কারণেই কেনেন যে সেটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কিন্তু কেন এমনটা হয় যে চোখের সামনে ডিসকাউন্টের অফার দেখলেই আমরা কোনো কিছু কেনার জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে যাই? এই প্রশ্নের উত্তর আমাদের মস্তিষ্কের কাজ করার ধরনেই লুকিয়ে রয়েছে। যখন আমরা হঠাৎ কোনো ভালো ডিসকাউন্টের অফার দেখতে পাই তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ক্ষরণ হয়। ডোপামিন আমাদের আনন্দ ও উত্তেজনার অনুভূতি দেয়। তার ফলে আমরা উত্তেজিত হয়ে খুব খুশি হই এবং আমাদের মনে হয় এটা দারুণ সুযোগ, এখনই কিনে ফেলতে হবে। এই আনন্দের অনুভূতি এতটাই শক্তিশালী হয় যে আমরা সেই মুহূর্তেই ওই জিনিসটা কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু যদি আমরা কেনাকাটা করার সময় প্রত্যেকবার ডিসকাউন্ট পাই তাহলে ধীরে ধীরে ডিসকাউন্ট দেখে আমাদের উত্তেজনা কমতে শুরু করবে, কারণ আমাদের মস্তিষ্ক এটাকে স্বাভাবিক ব্যাপার বলে মনে করবে। এই বিষয়টা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। একবার একটা ইঁদুরকে একটা পাজলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এই পাজলের মাঝখানে এক টুকরো খাবার লুকিয়ে রাখা ছিল। যখনই ইঁদুরটা প্রথমবার খাবার খুঁজে পেয়েছিল তখন তার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর যখন সে বারবার ওই একই জায়গাতে খাবার পেতে থাকে তখন দেখা যায় তার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা প্রায় শূন্য হয়ে গেছে। কেন এমনটা হলো? এটা ঘটেছিল কারণ প্রথমবার পাজলের মাঝখানে খাবারের টুকরো পেয়ে যাওয়ার পর ইঁদুরটা আশা করতে থাকে যে সে আবারও ওই একই জায়গায় খাবারটা পাবে এবং সে খাবারটা পেয়েও যায়। প্রথমবার খাবার পাওয়ার সময় ইঁদুর অনেক অবাক হয়েছিল, কিন্তু বারবার খাবার পাওয়ার ফলে এটা তার জন্য আর নতুন ও উত্তেজনাপূর্ণ ছিল না। ডিসকাউন্টের প্রতি আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়াও ঠিক এই ইঁদুরের পরীক্ষার মতোই কাজ করে। যদি আমরা সবসময় একই রকম ডিসকাউন্ট পাই তাহলে শুরুতে যে উত্তেজনা ও আনন্দ হবে সেটা ধীরে ধীরে কমে যাবে। আমাদের মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরে নেবে এবং তখন সে ডিসকাউন্ট অফার আমাদের আর অতটা আকর্ষণীয় মনে হবে না। তাই ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন ডিসকাউন্ট অফারে সবসময় কিছু চমক ও নতুনত্ব থাকে এবং আমাদের প্রত্যাশার চেয়ে ভালো হয়, যাতে আমরা আগ্রহ হারিয়ে না ফেলি এবং কেনাকাটার প্রতি আমাদের উৎসাহ বজায় থাকে। ডিসকাউন্টযুক্ত জিনিস কেনা থেকে আমাদের নিজেদের আটকানো এত কঠিন হয়ে যায় তার আরও একটা কারণ হচ্ছে যখন আমাদের মস্তিষ্ক থেকে অতিরিক্ত পরিমাণ ডোপামিন রিলিজ হয় তখন আমাদের আচরণের উপর আমাদের নিয়ন্ত্রণ কমে যায়। একই সঙ্গে ডোপামিনের মাত্রাও বেড়ে যাওয়ার ফলে আমাদের মস্তিষ্কের সেই অংশ যেটা লাভ ও ক্ষতি পর্যালোচনা করে, যেটাকে ডোর্সোলেটর প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, তার কার্যক্ষমতা কমে যায়। তাই ডিসকাউন্টের অফার দেখার পর সেই মুহূর্তে আমরা ক্যালকুলেশন করতে পারি না। আবার স্ট্রেসের কারণেও মস্তিষ্কে ডোপামিনের ফ্লো বেড়ে যায়। তাই যখন আমরা দুশ্চিন্তায় থাকি তখন অপ্রয়োজনীয় জিনিস ডিসকাউন্ট ও স্পেশাল অফারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি, কারণ সেই সময় আমরা শুধুমাত্র লাভের দিকটাই দেখি, ক্ষতির দিকটা এড়িয়ে যাই। যার ফলে সেই সময় আমরা এমন জিনিসও কিনে ফেলি যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজনই নেই বা আমাদের কেনার কোনো ইচ্ছেও থাকে না। বর্তমান সময়ে সব কিছুতেই ডিসকাউন্ট একটা সাধারণ বিষয় হলেও ডিসকাউন্টের সূচনা আজ থেকে প্রায় 156 বছর আগে প্যারিসে হয়েছিল। সেই সময় প্যারিসে লোভো মার্শেল নামের প্রথম একটা ডিপার্টমেন্টাল স্টোর খোলা হয়েছিল। 1869 সালে স্টোরের মালিক অ্যালিস্টেড বৌসিকো নিজের ব্যবসার প্রচারের জন্য প্রথমবারের মতো প্রাইস ট্যাগ চালু করেছিলেন। এটাই ছিল প্রথম ঘটনা যখন খুচরো জিনিসের ফিক্সড দাম নির্ধারণ করা হয়। এর আগে রিটেল বিজনেস বা খুচরো ব্যবসাকে এমন একটা ক্ষেত্র হিসেবে দেখা হতো যেখানে বার্গেনিং বা দর কষাকষি অত্যাবশ্যক ছিল। ফিক্সড প্রাইসে ধারণা চালু করার পর বৈশিকো বুঝতে পারেন যদি তিনি প্রোডাক্টের দাম কমিয়ে দেন তাহলে সিজনের শেষের দিকে সমস্ত স্টক বিক্রি হয়ে যাবে, আর তার এই ভাবনা থেকেই সেলের ধারণার জন্ম হয়। এরপর রিটেল বিজনেস বা খুচরো ব্যবসায় ডিসকাউন্ট দ্রুত জনপ্রিয় হয়ে উঠল।
সেলফ্রিজ ডিপার্টমেন্ট স্টোরের প্রতিষ্ঠাতা হ্যারি গর্ডন সেলফ্রিজ এই সময়ে কিছু ডিসকাউন্ট সেল টেকনিক বাজারে নিয়ে আসেন, যার মধ্যে অনেক টেকনিক আজও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবহার করা হয়। সেলফ্রিজের রিটেল বিজনেসের ক্যারিয়ার শুরু হয়েছিল শিকাগোর একটি মলে, যেখানে তিনি প্রথমবার বার্গেন বিজনেসের ধারণা প্রয়োগ করেছিলেন। সেলফ্রিজ বুঝতে পেরেছিলেন যে কাস্টমাররা স্টোরের নির্ধারিত দামের চেয়ে কম দামে জিনিস কিনতে চায়। এই কারণেই তিনি স্টোরে একটা বিশেষ বেসমেন্ট তৈরি করেছিলেন, যেটা শুধুমাত্র ডিসকাউন্টযুক্ত প্রোডাক্ট বিক্রির জন্যই নির্ধারিত ছিল। তার এই কৌশল অত্যন্ত সফল হয়েছিল। এরপর মার্কেটে আরেকটা ডিসকাউন্ট টেকনিক চালু হয়, যেটা ছিল কুপন। 1886 সালে কোকাকোলা বিক্রি বাড়ানোর জন্য একটা বিশেষ স্কিম চালু করে, যেটাতে তারা কাস্টমারদের কুপন বিতরণ করেছিল। এই কুপন ব্যবহার করে কাস্টমাররা ফ্রিতে 1 গ্লাস কোকাকোলা পাওয়ার সুযোগ পেত। কোকাকোলার ভাবনা ছিল, যদি একবার মানুষ কোকাকোলার স্বাদ গ্রহণ করে তবে তারা অবশ্যই ভবিষ্যতে আবারও ফিরে আসবে। এরপর ধীরে ধীরে কুপন সিস্টেম খুবই সাধারণ বিষয় হয়ে ওঠে। এই কুপন সিস্টেমে কাস্টমার, স্টোর এবং ব্র্যান্ড বা কোম্পানি 3 পক্ষেরই লাভের সুযোগ থাকে। স্টোর কাস্টমারদের ডিসকাউন্ট কুপন দেয় এবং যখন কাস্টমার সেই কুপন ব্যবহার করে কেনাকাটা করে তখন স্টোর মূলত কম দামে প্রোডাক্ট বিক্রি করে। তবে স্টোর পরে সেই কুপনগুলো ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছে ফেরত পাঠায় এবং তাদের থেকে সেই কুপনের সমপরিমাণ টাকা পায়। অর্থাৎ শেষ পর্যন্ত ডিসকাউন্টের খরচ ম্যানুফ্যাকচারার কোম্পানি বহন করে, স্টোর নয়। বিষয়টা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। ধরুন আপনি একটা রিটেল স্টোরে গেলেন, আপনি XYZ নামের একটা নামি ব্র্যান্ডের টুথপেস্ট কিনলেন। আপনাকে একটা ডিসকাউন্ট কুপন দেওয়া হলো, নেক্সট কেনাকাটায় XYZ কোম্পানির প্রোডাক্টের ওপর 20 টাকা ছাড়। আপনি নেক্সট টাইম এই কুপনটা নিয়ে আবারও সেই স্টোরে গেলেন এবং XYZ এর আরও একটা প্রোডাক্ট কিনলেন, আর এই কুপন ব্যবহার করে 20 টাকা ছাড়ও পেলেন। তো এখানে মনে হতে পারে স্টোরই যেন ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু আদৌতে যেটা হয় সেটা হচ্ছে ওই কুপনের মূল্য অর্থাৎ 20 টাকা স্টোর পরে XYZ কোম্পানি অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছ থেকে রিফান্ড করে নেবে। এক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পেলেন, তাই আপনি খুশি এবং ভবিষ্যতে স্টোরে আপনার ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়ল। স্টোর কাস্টমার ধরে রাখলো, কিন্তু ডিসকাউন্টের টাকা নিজের পকেট থেকে দিল না। আর এই ম্যানুফ্যাকচারার কোম্পানি ডিসকাউন্টের খরচ বহন করলো, কারণ তারা চায় বেশি মানুষ তাদের প্রোডাক্ট ট্রাই করুক এবং ব্র্যান্ড লয়ালিটি গড়ে উঠুক। এইভাবে কুপন সিস্টেমের 3 পক্ষেরই লাভ হতে পারে। তবে কাস্টমার বা স্টোর কুপনের অতিরিক্ত সুবিধা নেয় এবং মিসইউজ করে, যেটাকে বলা হয় এক্সট্রিম কুপনিং। অনেক সময় একজন কাস্টমার একটা প্রোডাক্টের জন্য একাধিক কুপন ব্যবহার করার চেষ্টা করে, যেটা হয়তো নিয়ম বিরুদ্ধ। যেমন কিছু কাস্টমার তো কুপন সিস্টেমের এমনভাবে সুবিধা নেয় যেন তারা তাদের শপিং খরচ 90% পর্যন্ত কমিয়ে ফেলার চেষ্টা করে। অর্থাৎ যদি তারা 1000 টাকার শপিং করে তাহলে কুপন ব্যবহার করে 900 টাকা পরিশোধ করে। আবার অনেক সময় কিছু কাস্টমার ইচ্ছাকৃতভাবে এক্সপায়ার্ড কুপন ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু শুধু কাস্টমাররাই নয়, রিটেলাররাও অর্থাৎ খুচরো ব্যবসায়ীরাও কুপন সিস্টেম থেকে বড় সুবিধা নেন। অনেক সময় কুপন বাছাই এবং প্রক্রিয়াকরণের সময় যে ভুল হয়, সেই ভুলের সুযোগ নিয়ে তারা একই কুপন একাধিকবার জমা দিয়ে টাকা দাবি করে। আবার অনেক সময় তারা কাস্টমারদেরকে কুপনের সুবিধা না দিয়ে ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছ থেকে ব্যবহার না করা কুপন ফেরত পাঠিয়ে টাকা দাবি করে। একসময় এই বিষয়গুলো এত বেশি সাধারণ হয়ে গিয়েছিল যে একবারে কোম্পানি এমন এক বিশেষ কুপন ডিজাইন ও ডিস্ট্রিবিউট করেছিল যার কোনো প্রকৃত প্রোডাক্টই ছিল না। তারা এটা করেছিল শুধুমাত্র এই বিষয়টা বোঝার জন্য যে কোন রিটেলার কুপন ব্যবহার না করে কুপন ফেরত পাঠাচ্ছে এবং টাকা দাবি করছে। এই এক্সপেরিমেন্টের ফলাফল থেকে জানা যায় মোট কুপনের একটা বড় অংশ আসলে রিটেল স্টোরগুলো নিজেরাই রিডিম করেছিল, কোনো কাস্টমার না। এই ঘটনায় কুপন সিস্টেমে চলা বিশেষ জালিয়াতি ও লুটের পর্দাফাশ হয়েছিল। তবে এখন যে কুপন জালিয়াতি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমনও না। এবার লেখক ব্যাখ্যা করেছেন, এখন যে প্রায় সব জায়গায় ডিসকাউন্ট পাওয়া যায় তার অন্যতম বড় কারণ হলো প্রোডাক্টের সাপ্লাই বৃদ্ধি পেয়েছে কিন্তু কাস্টমারদের ডিমান্ড কমে গেছে। অন্য কথায় বাজারে প্রচুর প্রোডাক্ট রয়েছে কিন্তু সেগুলোর জন্য যথেষ্ট কাস্টমার নেই। তবে কিছু ইন্ডাস্ট্রি এই সমস্যার বাইরে ছিল, বিশেষ করে হাই ফ্যাশন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে অন্যান্য ব্যবসার মতোই ওভার প্রোডাকশনের ঝুঁকি নিতে হয়নি। কিন্তু যখন থেকে হাই ফ্যাশন ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করা শুরু করেছে, তখন থেকে সাধারণ মানুষের জন্য আগে থেকেই স্টোরে প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখার চেষ্টায় এই ইন্ডাস্ট্রিও ডিসকাউন্ট স্ট্র্যাটেজি গ্রহণ করতে শুরু করেছে। তবে তাদের স্ট্র্যাটেজি একটু অন্যরকম, যেটা সিক্রেট সেল নামে পরিচিত। নামি দামি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন আগের তুলনায় অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, যাতে তাদের প্রোডাক্ট বাজারে সহজেই পাওয়া যায়। কিন্তু কল্পনা করুন, যদি ব্র্যান্ডগুলো এমন কিছু প্রোডাক্ট তৈরি করে ফেলে যা কোনো কারণে বিক্রি না হয়, তাহলে কি হবে?
এই সিচুয়েশনে স্টোরের বাইরে বড় বড় অক্ষরে সেল লিখে ডিসকাউন্ট দেওয়া তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না, কারণ এতে ব্র্যান্ডের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এক্ষেত্রে ব্যবহার করা হয় সিক্রেট সেল টেকনিক। এই সেলে শুধুমাত্র ব্র্যান্ডের লয়াল ও ভিআইপি কাস্টমারদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে তারা ডিসকাউন্টেড রেটে সেই প্রোডাক্টগুলো কিনতে পারে যেগুলো ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে স্টকে আছে এবং যেগুলো ব্র্যান্ডের পক্ষে বিক্রি করা কঠিন হয়ে গেছে। এভাবে সিক্রেট সেল টেকনিকে প্রোডাক্ট বিক্রি হয়, স্টকও ক্লিয়ার হয় এবং মানুষ ভিআইপি কাস্টমার হওয়ার বিশেষ অনুভূতিটাও পায়। সিক্রেট সেল ছাড়াও ডিসকাউন্ট কালচারের আরও গুরুত্বপূর্ণ টেকনিক হলো রেফারেন্স পয়েন্ট প্রাইসিং, গোল্ডিলক প্রাইসিং, কালার সাইকোলজি ও প্রাইস পারফেকশন টেকনিক। রেফারেন্স পয়েন্ট প্রাইসিং: আমরা যখন কোনো প্রোডাক্টের দাম দেখি তখন সেটাকে আমরা আমাদের মনের মধ্যে আগে থেকেই থাকা দাম বা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করি। যেমন ধরুন, আপনি সাধারণত 50 টাকায় চকলেট কিনেন, হঠাৎ যদি দেখেন সেই চকলেটের দাম এখন 75 টাকা, আপনি সেটাকে দামি মনে করবেন। আবার যদি ওই একই চকলেট অফারে 40 টাকায় পান, আপনি ভাববেন এটা সস্তা। এক্ষেত্রে আপনার মাথায় আগে থেকে 50 টাকা রেফারেন্স পয়েন্ট ছিল, আর এটার সাথে তুলনা করে আপনি চকলেটকে দামি বা সস্তা ভাবলেন। এই রেফারেন্স পয়েন্টের কনসেপ্ট যে কোনো বিজনেসের মার্কেটিংয়ে ব্যবহার করা হয়। কোনো জিনিসের আসল দামের পাশেই ইচ্ছাকৃতভাবে বেশি দাম দেখানো হয়। যেমন কোনো জিনিসের দাম 1999 টাকা কেটে 999 টাকা লেখা। এটা করার ফলে আমাদের মনে হয় এটা আমরা অনেক সস্তায় পাচ্ছি। আবার অনেক সময় প্রিমিয়াম প্রোডাক্টের পাশে রেখে সাধারণ প্রোডাক্টকে ভ্যালু ফর মানি দেখানো হয়। আর এই টেকনিকের শিকার হয়ে আমরা যে কোনো প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। নেক্সট, গোল্ডিলক্স প্রাইসিং। এই টেকনিকে একই প্রোডাক্টের 3টে ভার্সন বা অপশন দেওয়া হয়: সস্তা, মাঝারি ও দামি। এটা করা হয় যাতে আমরা মাঝের অপশনটা বেছে নেই, কারণ সেটা খুব বেশি সস্তাও নয়, আবার সেটা আমাদের বাজেটের বাইরেও নয়। অনলাইন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন থেকে শুরু করে মোবাইল, কার, রেস্টুরেন্ট সব জায়গাতেই এই গোল্ডিলক্স প্রাইসিং টেকনিক কাজে লাগানো হয়। নেক্সট, কালার সাইকোলজি। বড় ডিসকাউন্ট বা সেলের সময় 50% অফ, ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, লিমিটেড অফার, এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে সাধারণত লাল রং ব্যবহার করা হয়। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে লাল রং দ্রুত চোখে পড়ে, জরুরি সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে এবং আমাদের আবেগকে উস্কে দেয়। নেক্সট, প্রাইস পারফেকশন টেকনিক। কোনো জিনিসের দাম নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিটি নয়, বরং দামের শেষ সংখ্যাটিও অনেক বড় ভূমিকা রাখে। কোনো জিনিসের দামের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা আমাদের মনে ভিন্ন ভিন্ন মেসেজ পাঠায়। কোনো জিনিসের দাম যদি 9 দিয়ে শেষ হয়, যেমন 99, 399, 999, এক্ষেত্রে আমাদের মস্তিষ্ক বাম দিকের সংখ্যাকে বেশি গুরুত্ব দেয়। তাই 999কে আমরা অনেক সময় 1000-এর থেকে এক কম না ভেবে 900-র কাছাকাছি মনে করি এবং এটাকে আমাদের সস্তা মনে হয়। আবার যেমন কোনো কিছুর দাম যদি 0 দিয়ে শেষ হয়, যেমন 1000, 5000, 10,000, আমরা সেটাকে প্রিমিয়াম ভাবি। আবার যদি কোনো কিছুর দাম 7 বা 8 দিয়ে শেষ হয়, যেমন 97, 198, এরকম দামের জিনিস সাধারণত আমাদের মনে লাস্ট চান্স, এই দামে আর পাবো না, এমন একটা আর্জেন্সি তৈরি করে। আর এই এজেন্সির কারণে আমরা জিনিসটাকে কিনে ফেলি। ডিসকাউন্টের বিভিন্ন রকম টেকনিকের মতোই ডিসকাউন্টের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সারা বিশ্বে একরকম নয়। এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য লেখক কালেকটিভ কালচার ও ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্টের কথা বলেছেন। যেসব দেশে কালেকটিভ কালচারের উপর বেশি জোর দেওয়া হয় এবং যেসব দেশে ইন্ডিভিজুয়ালিজমের উপর বেশি জোর দেওয়া হয়, সেই দুই ধরনের দেশের মানুষের মধ্যে ডিসকাউন্টের প্রতি আলাদা আলাদা মনোভাব দেখা যায়। বিষয়টা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। যেমন বাংলাদেশ অনেক বেশি কালেকটিভ কালচারের দেশ। এখানে বেশিরভাগ মানুষ নিজেদের একটা নির্দিষ্ট গ্রুপের অংশ হিসেবে দেখে এবং যদি তাদের পার্সোনালি আলাদা ট্রিট করা না হয়, তাহলে তারা সাধারণত সেটাকে খারাপভাবে দেখে না। তাই যখন তারা কেনাকাটা করে তখন তারা মনে করে বিভিন্ন গ্রুপের মানুষের জন্য একই প্রোডাক্টের আলাদা আলাদা দাম থাকাটাই স্বাভাবিক, তবে শুধুমাত্র একটা নির্দিষ্ট গ্রুপের মানুষের জন্য একই দাম হওয়া উচিত। যেমন ধরুন, আপনার জুতোর দোকান আছে এবং আপনি কোনো এক জোড়া জুতো 500 টাকায় বিক্রি করছেন। আপনার দোকানে একজন কাস্টমার আসলো যে আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি ফ্রেন্ড। আপনি তাকেও ওই জুতো 450 টাকায় দিয়ে দিলেন, কারণ আপনার মনে হলো ও তো আমাদেরই লোক, ডিসকাউন্ট দিতেই হবে। এবার আপনার দোকানে আরও একজন কাস্টমার আসলো যাকে আপনি চেনেনই না এবং যে আপনার বন্ধু বা রিলেটিভ কেউই না। এবার তার কাছ থেকে আপনি ওই একই জুতোর দাম পুরো 500 টাকায় নিলেন। বাংলাদেশের মতো কালেকটিভ কালচারের দেশে আমরা বেশিরভাগ মানুষই এটাকে খুব একটা খারাপভাবে নেব না, কারণ আমাদের মনে হবে এই লোক তো নিজের লোক, ডিসকাউন্ট পাওয়াটাই স্বাভাবিক। আমি যদিও নিজের লোক হতাম তাহলে আমিও ডিসকাউন্ট পেতাম। যদিও এই বিষয়টা ধীরে ধীরে কমে আসছে।
অন্যদিকে আমেরিকার মতো ইন্ডিভিজুয়ালিস্টিক বা ব্যক্তিকেন্দ্রিক দেশে বিষয়টা পুরোপুরি আলাদা। আমেরিকার একজন নাগরিক কখনোই এটা চাইবে না কোনো এক ব্যক্তি ডিসকাউন্ট পাক আর সে ওই একই প্রোডাক্টের জন্য পুরো দাম দিক। আমেরিকার মতো একটা দেশে যেহেতু ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই সেখানে সবাই চায় একই প্রোডাক্টের জন্য সবার দাম সমান হোক। অর্থাৎ যদি একজন কোনো জিনিসের পুরো দাম দেয়, তাহলে সেটা কখনোই মেনে নেবে না যে অন্য কেউ সেই একই জিনিসের জন্য কম দাম দিচ্ছে বা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছে। অনেক দেশে তো আবার বার্গেন বা দরদাম করার জন্য নির্দিষ্ট নিয়মকানুন আছে। যেমন 2001 সাল পর্যন্ত জার্মানিতে কুপনের উপর নিষেধাজ্ঞা ছিল। আবার চীন আগে একটা অত্যন্ত কালেকটিভ কালচারের দেশ ছিল, তবে গত কয়েক বছরে এই মাইন্ডসেটের অনেক পরিবর্তন হয়েছে। চীনের ওয়াং চাইল্ড পলিসি এবং ইকোনমিক রেভলিউশনের কারণে চীনের মানুষ ধীরে ধীরে ধনী হয়ে উঠেছে এবং তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বৃদ্ধি পেয়েছে। চীনে ধনী ব্যক্তিদের মধ্যে শো আপ করার এবং নিজেকে অন্যদের থেকে আলাদা দেখানোর একটা ট্রেন্ড চলে। তারই একটা এক্সাম্পল হলো 2023 সালের গ্রেট ব্রিটেন ট্রাভেল করতে আসা একজন চীনা ট্যুরিস্ট গড়ে প্রায় 2167 পাউন্ড খরচ করেছিলেন, যা অন্যান্য দেশের ট্যুরিস্টদের তুলনায় অনেক বেশি। তবে এখন ইন্টারনেট, ট্রাভেল এবং গ্লোবাল বিজনেসের কারণে সবাই একে অপরের মতো হতে শুরু করেছে, তাই বিভিন্ন দেশের মধ্যে যে মানসিকতা ও কালচারের পার্থক্য আছে সেটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। আর তার ফলে পৃথিবীর সব জায়গার মানুষের মধ্যেই ডিসকাউন্টের প্রতি একই দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। লেখক মনে করেন পৃথিবীর যে কোনো দেশের মানুষের কাছে কোনো কিছু কেনার সময় ডিসকাউন্ট পাওয়া অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই হয়তো জানি না ডিসকাউন্টের ফলে কতটা ক্ষতি হয়। বার্গেনিংয়ের দুনিয়ায় বিক্রেতা এবং ক্রেতা দুজনকেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মার্কেটে টিকে থাকতে বার্গেনিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্র্যান্ড বা কোম্পানিগুলোকে বারবার তাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। ডিসকাউন্টের কারণে হওয়া ক্ষতি পূরণ করার জন্য তারা সবসময় নতুন নতুন উপায় খোঁজে। আর এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। হোটেলগুলো এটা বেশ ভালো করেই বোঝে যে তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে এবং কাস্টমারদের ডিসকাউন্টের প্রত্যাশা পূরণ করতে হলে তাদের খুব দ্রুত নিজেদের প্রাইসিং অ্যাডজাস্ট করতে হবে। তাই লক্ষ্য করলে দেখবেন বড় বড় হোটেল আমাদের যে ডিসকাউন্ট দেয় সেই ডিসকাউন্টের টাকাটা তারা অন্যভাবে উদ্ধার করে। হয় তারা ওয়াইফাই কালেকশনের জন্য এক্সট্রা চার্জ নেয়, নয়তো রুমে একটা দামি মিনি ফ্রিজ থাকে যেটাতে স্ন্যাক্স ও ড্রিঙ্কস থাকে এবং সেগুলোর অনেক বেশি দাম নেয়। বা আর্লি চেক ইন ও লেট চেক আউট চার্জ, অর্থাৎ নির্ধারিত সময়ের আগে ঢুকতে চাইলে বা পরে বের হতে চাইলে তার জন্য আলাদা চার্জ এবং আরও নানান ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। বার্গেনিংয়ের কারণে যে শুধু কোম্পানি বা ব্র্যান্ড বা বিক্রেতার ক্ষতি হয় এমনটা না, কাস্টমারদেরও ক্ষতি হয়। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয় কোথায় কি ডিসকাউন্ট চলছে, কোন অফার চলছে, আর এটার জন্য আমাদের প্রচুর মেন্টাল এনার্জি খরচ হয়। এছাড়াও সবচেয়ে ভালো অফার পাওয়ার জন্য একই প্রোডাক্টের বিভিন্ন জায়গার দাম তুলনা করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং শপিং এক্সপিরিয়েন্স খারাপ হয়। যেমন যদি আপনি জানতে পারেন যে শার্ট আপনি গত সপ্তাহে কিনেছিলেন আজ অন্য একটা স্টোরে সেটার উপর 50% ডিসকাউন্ট চলছে, তাহলে এক্ষেত্রে নিঃসন্দেহে আপনার মনে হবে আপনি ঠকে গেছেন। এই সিচুয়েশনে আপনার মনে হবে শার্টটা ফেরত দিয়ে ওই একই শার্ট যেই স্টোরে 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেখান থেকে কিনতে পারলে ভালো হতো। তাই কোনো কিছু কেনার পর যাতে আমাদের মনে না হয় আমরা ঠকে গেছি, কিছু কোম্পানি এই বিষয়টাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখে। এই কোম্পানিগুলো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে ডিসকাউন্টকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। আমাদের মনে হতে পারে আজকের সময় দাঁড়িয়ে যে কোম্পানি ডিসকাউন্ট দেয় না তাদের বিজনেস চালাতে নিশ্চয়ই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু বিষয়টা সেরকম না। এই কোম্পানিগুলো ডিসকাউন্ট না দিয়ে তারা তাদের প্রোডাক্টের দাম সবসময় প্রায় একই রকম রাখে, যাতে তাদের কাস্টমাররা কখনোই দাম কম বেশি হওয়ার কারণে কোনো রকম আফসোস বা হতাশ অনুভব না করে। এমনকি অনেক কোম্পানি নিজেদের ইউনিক হিসেবে তৈরি করতে ডিসকাউন্ট পুরোপুরি বন্ধই করে দেয়। ডিসকাউন্ট না দিয়ে এই কোম্পানিগুলো কাস্টমারের মনে একটা বিশেষ ইমেজ তৈরি করে। আর আমরা বেশিরভাগ মানুষই মনে করি যেসব প্রোডাক্ট দামি হয় সেগুলোর কোয়ালিটি ভালো হয়। এই বিষয়টা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে হওয়া একটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিভিন্ন দামের ওয়াইনের টেস্ট করতে বলা হয়েছিল। অংশগ্রহণকারীদের বলা হয়েছিল তারা যে ওয়াইন টেস্ট করেছে সেগুলোর দাম $5 থেকে $90 পর্যন্ত, কিন্তু পরীক্ষায় মাত্র 3 ধরনের ওয়াইন ব্যবহার করা হয়েছিল। মজার বিষয় হলো গবেষকরা নিজেরাও জানতেন না যে এই ওয়াইনগুলোর আসল দাম কত। আশ্চর্যের বিষয় হলো এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই $90 ওয়াইনকে অন্য ওয়াইনের তুলনায় বেশি টেস্টি বলে মনে করেছিল। চিকিৎসা ক্ষেত্রে প্লাসিবো এফেক্ট খুবই পরিচিত ও গুরুত্বপূর্ণ কনসেপ্ট।
এই চিকিৎসায় রোগীদের যখন বলা হয় যে তারা একটা অত্যন্ত কার্যকরী ওষুধ খাচ্ছেন, তখন অনেক সময় তাদের শারীরিক অবস্থার উন্নতি দেখা যায়, যদিও বাস্তবে সেই ওষুধে কোনো সক্রিয় উপাদানই থাকে না। দামি ওষুধের ক্ষেত্রে এই প্লাসিবো ইফেক্ট আরও বেশি শক্তিশালী হয়ে থাকে। আবার ফুড সায়েন্টিস্টদের করা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে একই খাবারকে আলাদা প্যাকেজিং করেও দাম লিখে পরিবেশন করলে বেশিরভাগ মানুষই বেশি দামের খাবারটাকে বেশি আকর্ষণীয় এবং সুস্বাদু মনে করে। এগুলো প্রমাণ করে যে কোম্পানি তাদের প্রোডাক্টের দাম বেশি এবং ফিক্সড রাখে, সাধারণত আমরা তাকেই হাই কোয়ালিটির এবং অন্যদের থেকে অনেক ভালো মনে করি। কিন্তু সবসময় এটা সঠিক নাও হতে পারে। এবার লেখক খুবই ভালো একটা কনসেপ্ট আলোচনা করেছেন, যেটার নাম হলো শোরুমিং। আপনি একটা ফিজিক্যাল স্টোরে গিয়ে একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখলেন, দাম জানলেন, তারপর বাড়িতে এসে বিভিন্ন অনলাইন স্টোরে ওই একই প্রোডাক্ট চেক করলেন এবং যেখানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সেখান থেকে ওই প্রোডাক্টটা কিনলেন। এরকম করার ফলে একদিকে সরাসরি সেলস পার্সনের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে ডাইরেক্ট অ্যাডভাইস পেলেন এবং প্রোডাক্ট এক্সপিরিয়েন্স পেলেন, অন্যদিকে অনলাইন ডিসকাউন্টের সুবিধাটাও পেলেন। এটাই হচ্ছে শোরুমিং। সহজ ভাষায় দোকানে দেখে অনলাইনে কেনাই হলো শোরুমিং। এই শোরুমিংয়ের জন্য ফিজিক্যাল স্টোরগুলোর বিরাট ক্ষতি হয়, আর এই ক্ষতি আটকাতে ফিজিক্যাল স্টোরগুলো এমন কোম্পানির এমন আইটেম বিক্রি করে যেগুলো অনলাইনে পাওয়া যায় না। তার ফলে সেগুলো কেনার জন্য মানুষকেই স্টোরে আসতে হবে। তবে শুধুমাত্র ফিজিক্যাল স্টোর নয়, অনলাইন স্টোরগুলো নতুন টেকনিক ব্যবহার করে যাতে তাদের বিজনেস আরও ভালোভাবে চলতে পারে। অনলাইন স্টোরগুলো ভালোই জানে যে ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার দিলে তারা আরও বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবে। বেশিরভাগ অনলাইন স্টোর তাদের প্রোডাক্ট কয়েক মাস আগে থেকে বিক্রির জন্য প্রস্তুত রাখে, কিন্তু যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় তাহলেও প্রোডাকশন বন্ধ করে না, বরং অন্য কিছু করে। যখন কোনো অনলাইন স্টোর দেখে যে কোনো নির্দিষ্ট রঙের শার্ট, যেমন সবুজ রঙের শার্ট ভালো বিক্রি হচ্ছে না, তখন তারা একটা টেকনিক অবলম্বন করে। যেসব কাস্টমার অন্য কোনো রঙের শার্ট তাদের শপিং কার্টে অ্যাড করেছে তাদের সামনে একটা মেসেজ দেখানো হয়, যেখানে লেখা থাকে যদি আপনি এর সাথে একটা সবুজ রঙের শার্ট কিনেন তাহলে আপনাকে 30% ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফারের লোভে অনেক কাস্টমার সবুজ রঙের শার্টও কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই কিনে ফেলে, আর এভাবেই অনলাইন স্টোরগুলো তাদের কম বিক্রি হওয়া প্রোডাক্ট সহজেই বিক্রি করে দিতে পারে। তবে এই পার্সোনালাইজ ডিসকাউন্ট টেকনিকের একটা সিক্রেট আছে। যদি কেউ অলরেডি সবুজ রঙের শার্ট সিলেক্ট করে তাহলে তাকে এই 30% ডিসকাউন্টের মেসেজ দেখানো হবে না, যার ফলে সেই শার্টের পুরো দাম দিতে বাধ্য, আর এতে অনলাইন স্টোরের ইনকাম বেড়ে যায়। তবে এই পার্সোনালাইজ অফার সিস্টেমই হতে চলেছে ডিসকাউন্ট কালচারের ভবিষ্যৎ। ডিসকাউন্টের লোভ থেকে বাঁচতে নিজের ইচ্ছের উপর প্রশ্ন তুলতে হবে। আজ থেকে যে কোনো জায়গায় এত % অফ, ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, লিমিটেড অফার, সেল, এইসব লেখাগুলো দেখলে কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করবেন, আমার কি এটা সত্যিই প্রয়োজন, নাকি অফারের লোভ সামলাতে পারছি না আমি? তো আশা করি ভিডিও থেকে এমন কিছু জানতে পেরেছেন যেটা আপনার কাজে লাগবে। তাই ভিডিওটা অবশ্যই লাইক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।